আজ কথা হবে এবার ঈদের সবচেয়ে আলোচিত মুভি বরবাদ নিয়ে। কথা বলবো বরবাদের গান, এডিটিং, গল্প, মেকিং, সিনেমাটোগ্রাফি, এভরিথিং নিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমি ফারহান রয়েছি আপনাদের সাথে, আর আপনারা সবাই দেখছেন ফ্রেন্ডস প্রোডাকশন। গল্প নিয়ে যখন কথা বলবো তখন সবার আগে বলতে হয় স্পয়লার অ্যালার্ট। আচ্ছা ঠিক আছে, স্পয়লার বিহীনই আমি আজকের গল্প এবং টোটাল রিভিউটা করে থাকবো, কারণ আমিও দেখাতে চাই যে বাংলা ছবির উন্নতির জন্য স্পয়লার বিহীন রিভিউ করা যায়। তো এই মুভির বরবাদের গল্প নিয়ে কথা বললে বা এরকম টাইপের যে গল্পগুলো তৈরি হয়, ভায়োলেন্স টাইপের, এই গল্পগুলার একটা থিম রয়েছে বা একটা প্যাটার্ন রয়েছে। আপনি মার্কো বলেন, জন উইক বলেন, সব ছবিগুলো এইভাবেই গড়ে উঠেছে। তবে বরবাদে মেহেদী হাসান হৃদয় একটু ভিন্নভাবে খেলেছেন। তা কি সেটাও আমি আপনাকে বলতেছি। সবার আগে প্যাটার্নটা বলি। নাম্বার ওয়ান, এখানে একটা ক্যারেক্টার বিল্ড আপ করা হয়, যেমন জন উইকের মধ্যে জন উইককে যে কন্ট্রাক্ট কিলার সেটা দিয়ে তাকে তার ক্যারেক্টারটা বিল্ড আপ করা হয়েছে। মার্কোর মধ্যে মার্কোকে ক্যারেক্টারটা বিল্ড আপ করা হয়েছে। বরবাদের সেম, প্রথমত শাকিব খানের ক্যারেক্টারটাকে বিল্ড আপ করা হয়েছে। এর পরবর্তীতে তাকে ঘিরে যেই বিষয়গুলো ঘটতে থাকে এবং সে একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে শেষ পর্যন্ত মুভিটাকে এগিয়ে নিয়ে যায়। এবং এখানে প্রচুর ভায়োলেন্স থাকে, এখানে কোনো লজিক নাই বা অন্য কোনো ধরনের কিছু আপনি এই টাইপের মুভিগুলায় পাবেন না। এগুলায় একটা জিনিসই পাবেন, ক্যারেক্টার বিল্ড আপ, দেন একটা সাবজেক্টকে ফলো করে পুরো গল্পটা এগিয়ে যাওয়া। সেখানে আসলে কোনো নায়ক নাই। নায়ক বলতে কি, আপনি যদি ভাবেন যে নায়ক হিরো হবে, সে ভালো থাকবে, সৎ, অনেস্ট, আর যারা খারাপ তাদের বিরুদ্ধে সে লড়ে যাবে, এই জিনিসটা এখানে নেই। এখানে সবাই ভিলেন, এবং এই ভিলেনদের মধ্যে একজন জয়ী হবে, যাকে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে শয়তানের লড়াই, এবং সেখানে একজন শয়তান জিতবে। এটা আমি একটু এইভাবে বললাম। এই জিনিসটাই আপনার ভায়োলেন্স মুভিগুলোয় হয়ে থাকে, আর যেটা বরবাদে ঘটছে। বরবাদে মেহেদী হাসান হৃদয় একটু তার অন্য প্যাটার্নে খেলছে। এই ছবি মুক্তি পাওয়ার থেকে, এই যে আমি ভিডিও করছি, এখন পর্যন্ত হাজার নিউজ হয়ে গেছে ভাই এই ছবিতে কোনো শিক্ষণীয় নাই, শেখার কিছু নাই। আমি বলতেছি এই ছবিতে শেখার একটা জিনিস আছে। সেটা হচ্ছে, দুনিয়াতে আপনি যত শক্তিশালী হন, ক্ষমতাবান হন, বা আপনি যত বড় ক্যাডার হন বা যাই হন, আপনার পতন অনিবার্য। আর সেই পতনটা কোথায় হবে? আপনার ভিতরে, মনুষ্যত্ব বোধে। বরবাদে যে ক্যারেক্টারটা শাকিব খানের ছিল, সে বহুত অপকর্ম করে, সেটা আমরা ট্রিজারে দেখছি যতটুকু। সেটাই আপনাদেরকে বলি। সবকিছুই পরে, কিন্তু দিন শেষে তার পতনটা কিন্তু হয় ঠিকই। সে টাকা পয়সা দিয়ে সব ধামাচাপা দিয়ে এতদিন রেখেছে, কিন্তু দিন শেষে তার পতনটা কোথায় হয়? তার মনের মনুষ্যত্ব বোধে। সে যখন বুঝতে পারে সে সবচেয়ে বেশি বড় অপরাধী হয়ে গেছে, তখন কিন্তু তার সেই পতনটা ঘটেই থাকে। এটাই হচ্ছে গুড মেসেজ। আপনি কোথা থেকে কতটুকু মেসেজ নিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। ভায়োলেন্স মুভিতেও যে আপনি মেসেজ নিতে পারেন, সেটা বরবাদে মেহেদী হাসান হৃদয় দেখিয়ে দিয়েছেন। এবং এখানে সে যেখান থেকে শাকিব খানের ক্যারেক্টার বা যেখান থেকে গল্পটা বিল্ড আপ করে এবং গল্পটা শুরু করে, দিন শেষে সেখানেই গল্পটা এনে শেষ করে। আর এখনকার সময়ে যে টাইটেল কার্ড যেটা থাকে, সেটা নর্মালি হয় যখন ওই টাইটেল কার্ডটা যথার্থ প্রমাণ পায়, তখনই টাইটেল কার্ডটা আসে। বরবাদে ঠিক একই জিনিসটা হয়, কিন্তু বরবাদের টাইটেল কার্ডটা আসে সবার শেষে, যখন সবকিছু বরবাদ হয়ে যায়। ঠিক তখনই বরবাদের টাইটেল কার্ডটা উঠে আসে। এই ছিল মূল গল্প। তো এবার কথা বলবো সিনেমাটোগ্রাফি নিয়ে। বরবাদের এত সুন্দর এবং দুর্দান্ত সিনেমাটোগ্রাফি করেছেন শৈলী অবস্থা, যেটা কিছু মানে ভিডিও করার কিছুদিন আগে আমি জানতে পারছি, ছবি দেখার সময় জানতাম না। আমি টিজার দেখার পর উইকিপিডিয়া সহ সব জায়গায় খুঁজছি, পাই নাই। কিন্তু কিছুদিন আগে দেখলাম শৈলী অবস্থার সাথে একটা মেহেদী হাসান হৃদয়ের একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যেখান থেকে আসলে ওনার নামটা কোথাও আমরা খুঁজে পাইনি। তো যাই হোক, সেটার অবসান ঘটেছে ভালো। এবং কি আমরাও জানতে পারছি যে এত সুন্দর সিনেমাটোগ্রাফি এবং ডিওপির কাজটা করেছেন শৈলী অবস্থা। এবার কথা বলবো অভিনয় নিয়ে। যেই কয়টা ক্যারেক্টার রিভিল করা হয়েছে, অর্থাৎ পোস্টারের মাধ্যমে প্রোডাকশন হাউস, ওই কয়টা ক্যারেক্টার নিয়ে আমি কথা বলি। নাম্বার ওয়ান হচ্ছে আপনার শহীদুজ্জামান সেলিম, যে ব্যারিস্টার ক্যারেক্টারটা প্লে করছে। আসলে বরবাদের শুরুটা তার হাত ধরেই হয়। সেকেন্ড যদি আমি বলি, মামুনুর রশিদ, তার ক্যারেক্টারটা পারফেক্ট ছিল। এছাড়া ছিলেন মিশা সওদাগর, যাকে আমি এই প্রথম মানে শাকিব খান আর মিশা সওদাগর জুটি মানে অন্য কিছু, তাদের অনেক ছবি আছে,
কিন্তু এই প্রথমবার তাদেরকে বাবা ছেলের ভূমিকায় দেখেছি এবং এটা পারফেক্ট রোল ছিল। এটা আগে কেন কেউ কল্পনা করে নাই আমার জানা নেই, বাট জিনিসটা অনেক জোস লাগছে আমার কাছে। আর এছাড়া যদি ইফতেখার দিনারের কথা বলি, সে খুব ভালো অভিনয় করেছেন। এছাড়া আরো যারা ছিলেন, কাজী হায়াৎ থেকে শুরু করে মানব, এই ক্যারেক্টারগুলো খুবই ভালো ছিল। এবং এই ছবির কিছু বিখ্যাত ডায়ালগও তৈরি হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে পরে বলছি। তবে এই ছবির মূল ক্যারেক্টার গুলা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে সবার প্রথম বলি শাকিব খানের কথা। তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট অভিনয় ছিল এখানে। তাকে দেখতে যেমন লুকিং গুড এবং কস্টিউম গুলো যেরকম পারফেক্ট ছিল, তার বাইরে তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু অভিনয়, তার চোখের ভাষা, সবকিছু অনবদ্য ছিল। সে জমিয়ে অভিনয় করেছেন এই ছবিতে। এখানে সে একজন পারফেক্ট অভিনেতা ছিল, শুধু হিরো নয়, সে একজন পারফেক্ট অভিনেতা ছিল। রিদিকা পালের কথা যদি আমি বলি, তাহলে সবার কাছে রিদিকা পালকে অনেক ভালো লেগেছে এবং আসলেই ভালো লাগার মতনই একটা ক্যারেক্টার ছিল এবং সে প্লেটাও খুব সুন্দরভাবে করছে। কিন্তু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে রিদিকা পালের চেয়ে অন্য কেউ করলে আরো বেটার হতো। জানি না, এটা আমার নিজস্ব মতামত। এর ছাড়া যদি আমি আরেকজন মানুষের কথা বলি, সে হচ্ছে জিল্লু। এই জিল্লু মাল দে। জিল্লু হচ্ছে তার ক্যারেক্টারের নেম, আর তার অরিজিনাল নাম হচ্ছে শ্যাম ভট্টাচার্য। শ্যাম ভট্টাচার্য কলকাতার টিভি সিরিয়ালের একজন নিয়মিত অ্যাক্টর এবং তাকে এই ক্যারেক্টারটার জন্য নেওয়া হয়, যেটা ছিল শাকিব খানের পিএস এর একটা ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারটাও চুজ করে শাকিব খান, অর্থাৎ তাকে না। এই ক্যারেক্টারে অভিনয় করার কথা ছিল যে তা পরিচালকের যে কোনো একজন অ্যাসিস্ট্যান্টের, কিন্তু শাকিব খান এই ক্যারেক্টারের ওজন বুঝে পরিচালককে অনুরোধ করে যে যেন একজন ভালো অভিনেতাকে নেওয়া হয়। তখন কল করা হয় শ্যাম ভট্টাচার্যকে এবং এই জিল্লুর ক্যারেক্টারটা তৈরি হয়। আমি আশা করি তার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার ছিল এটা। এবং সে যে অভিনয় করছে ফাটাফাটি, কমেডি লাইন আপ থেকে শুরু করে তার প্রতিটা এক্সপ্রেশন ছিল জোস। এবং একটা ডায়লগ তো খুব জনপ্রিয় হয়ে গেছে, টিজার থেকে শুরু করে সব জায়গায়, জিল্লু মাল দে। এই মুভিতে আমরা অনেক ভালো ভালো কিছু ডায়লগ পেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে জিল্লু মাল দে, যেটা অলরেডি ভাইরাল হয়ে যাচ্ছে, ট্রেন্ডিং এ আছে। এছাড়া আরো কিছু ডায়লগ ছিল যে আমি মুইত্তা দিলে মন মাইয়া ভাইসা যায়, তারপরে আব্বাও আমার মুখে মুইত্তা দিছে। এরকম অনেকগুলা ডায়লগ ছিল। আরেকটা ডায়লগ ছিল আমার কাছে ভালো লাগছে, সেটা শাকিব খানের, যেটা ছিল যে তোরে ভুলতে আমার ন্যানো সেকেন্ড সময় লাগবে। তো এই ডায়লগটাও কিন্তু অনেক সব ফেমাস হয়ে গেছে অলরেডি। তো এগুলা আসলে বর্তমানে ট্রেন্ডিয়ার ডায়লগ হয়ে গেছে এবং সবার কাছে ভালো লাগছে। এরপরে ডিফারেন্ট আরেকটা লোকের কথা যদি আমাকে বলতে হয়, তাহলে মেকআপ আর্টিস্ট। এই ছবির মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছে অমিত আম্বাকার, যে এর আগে অ্যানিমেল থেকে শুরু করে অনেক বড় বড় ছবিতে কাজ করেছে এবং সদ্য মুক্তি পাওয়া ঈদে সেকান্দার ছবিতেও কিন্তু কাজ করেছে আপনার অমিত। তো পুরো ছবিতে তার মেকআপের আমরা ছাপটা বোঝা যায় এবং তার সাথে কাজ করেছে সবুজ। এছাড়া যদি অমিতের কথা আমি আলাদাভাবে বলি, তাকে যার জন্য মূলত হায়ার করা হয়েছিল, একবারে লাস্টের যে প্রস্থেটিক মেকআপটা আমরা দেখেছি শাকিব খানের, ওইটার জন্য, যেটা আমরা ট্রিজারে একবারে লাস্ট সিনে দেখানো হয়, ওই সিনটার জন্য তাকে মূলত হায়ার করা হয়েছে এবং সে পুরো ফাটিয়ে দিয়েছে। তার এই মেকআপটা পুরো ছবিটাকে ফাটিয়ে দিয়েছে। কেন বললাম, আপনি যদি সেই প্রিয়তমার প্রস্থেটিক মেকআপ দেখেন, যেটা সবার মনে দাগ কেটে আছে এবং সবার সেই মেকআপটা ভালো লাগছে। সেকেন্ডলি আপনি যদি রাজকুমারে যান, আবার রাজকুমারের লাস্টে সেই মাহির প্রস্থেটিক মেকআপটার কারণেই কিন্তু সবার ওটা হাস্যকর লেগেছিল। তো এইভাবেই বললাম যে কারণ এই মেকআপ গুলো হয় খুবই ভালোভাবে করতে হয়, না হলে এই ধরনের মেকআপের প্রয়োজনই নাই। সো মেহেদী হাসান, হৃদয় ভাই এই যে মেকআপটা করেছেন, এটা পারফেক্ট লোকলে দিয়ে পারফেক্ট একটা কাজ করিয়েছে। মুভির বিজিএম নিয়ে যদি বলি, অনবদ্য বেস্ট বিজিএম ছিল। ইভেন আপনার তুফানের বিজিএম এর থেকে ভালো লাগছে। অন্তত বরবাদের বিজিএম শুনে কেউ বলে নাই যে এনিমেলের সেম বিজিএমটাকে নিয়ে আসছে বা অমুক ছবির বিজিএম এর সাথে মিল আছে। বরবাদের কিন্তু একটা আইকনিক বিজিএম ছিল। প্রত্যেকটা সিন মানে মনে হয়েছে যে গল্পের সিন ডিমান্ড করতেছে এই বিজিএমটা এখন ছেড়ে দাও। এইভাবে বিজিএম গুলো তৈরি হয়েছে, নায়কের জন্য আলাদা বিজিএম, ভিলেনের জন্য আলাদা বিজিএম, বা ভিলেন নায়িকার সামনে যখন আসে তখন একটা বিজিএম। প্রত্যেকটা রোলের আলাদা করে বিজিএম ছিল এবং সাউন্ড ডিজাইনিং ছিল যা ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনিং ছিল। আর গানের কথা যদি বলি, বরবাদ হয়তো বাংলা ছবির আমার দেখা ফার্স্ট কোনো মুভি যেখানে গানের রিপ্লেসমেন্ট গুলা একবারে পারফেক্টলি ছিল। নর্মালি আমরা গানগুলা কি দেখি, ছবিতে চারটা গান থাকলে আলাদাভাবে শুট করা হয় গানকে, আলাদাভাবে গানের শুটিং হয়, সেখান থেকে এখানে হয়, কিন্তু এটার প্রয়োজন ছিল না।
এই মুভি গানগুলো ছিল গল্প ডিমান্ড অনুযায়ী, প্রত্যেকটা গানেই খুবই ভালো ছিল। যে গানগুলো এখন পর্যন্ত ইউটিউবে আসছে তার মধ্যে হলো আপনার মায়াবী, নিঃশ্বাস এবং চাঁদ মামা, যে গানগুলো আপনারা শুনেছেন প্রত্যেকটা গানেই অনবদ্য ছিল। তবে নিঃশ্বাস গানটার কথা বলবো, এটা অলরেডি অনেক জায়গায় হয়ে গেছে এবং মেহেদী হাসান হৃদয় ভাই সে নিজেও বলে দিয়েছেন যে এই গানটা সবার আগে শুট করেছিল, কারণ এটা সে ক্লাইম্যাক্সে দিবে। আসলে এটা এই গানটার কারণে ক্লাইম্যাক্সটা আরো জমে উঠেছিল। মানে গানটার ভিটে ভিটে যখন ক্লাইম্যাক্সটা ঘটতেছিল, আসলে এটা যে না দেখবে তার বোঝানো যাবে না। দিস দ্য পারফেক্ট প্লেসমেন্ট ছিল গানের। এছাড়া আলাদা করে আমি আর একটা গানের কথা বলবো, সেটা হচ্ছে নোবেল ম্যানের গাওয়া মোহমায়া। নোবেল ম্যান আমার অনেক প্রিয় একজন শিল্পী ছিল এবং সে অনেক ভালো একজন শিল্পী, কিন্তু অনেকদিন ধরে তাকে কোনো ধরনের গান গাওয়ানো হয় নাই বা সে অনেকটা ব্যাক চলে গেছে। সে আবার ব্যাক করেছে এবং এই মোহমায়া গানটায় নোবেল ম্যান যে সুর দিয়েছে, এটা রকিং পারফরমেন্স ছিল এবং রকিং পারফরমেন্সের সাথে একটা ইমোশন আলাদা কাজ করেছে। এবং আমার মনে হয় যে হালের যারা ব্রেকআপ হয়েছে বা ছ্যাঁকা খেয়েছে তারা এই গানটা শুনবে, কারণ মোহমায়া গানটার মধ্যে আলাদা একটা মায়া আছে। এই গানটা সবাই হৃদয় ছুঁয়ে যাবে আশা করি। তো এই গানগুলা ছাড়াও যদি আমি আর একটা জিনিস নিয়ে বলি, সেটা হচ্ছে অ্যাকশন দৃশ্যগুলা, যেটা কাজ করেছে রবি বর্মা। রবি বর্মা জয় হো, রেইসের মতন ভালো ভালো ছবিতে কাজ করেছে এবং সে কাজ করেছে বরবাদের এই টিমের, যার হাত ধরেই ফাইট ডিজাইন গুলা করা হয়েছে এবং প্রত্যেকটা ফাইট ডিজাইনিং, ভায়োলেন্সের ডিজাইনিং গুলা অনবদ্য বেস্ট ডিজাইনিং ছিল এবং কাজগুলোও ছিল খুবই অন্য রকমের এবং যেটা দেখতে আসলে খুবই চমৎকার লাগছে। এই ব্যাক আর্টিস্ট গুলা যদি ভালোভাবে কাজ না করতো, তাহলে হয়তোবা আমরা বরবাদের এত সুন্দর ফিনিশিং এর ছবিটা পেতাম না। আর সবার মতন আমি আর একটা জিনিস আফসোস করব, যে আসলে যিশু এবং শাকিব খানের ফাইটিং সিনটা আর একটু বড় হলে জমে যেত এবং আমরা দেখে একটা আলাদা তৃপ্তি পেতাম। পেয়েছি, বাট মনে হয়েছে কিছুটা একটা কম। বাট এবার টোটাল ছবির কথা যদি আমি বলি, বাংলাদেশের ফার্স্ট টাইম এরকম মুভি, এরকম ধরনের মুভি আপনি বলিউডে বা অন্য জায়গায় অনেক পাবেন, হয়তো সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে বরবাদ কিছুটা কম দেখা যাবে, কিন্তু বরবাদকে যদি আপনি এভাবে দেখেন যে বাংলাদেশে ফার্স্ট টাইম এই টাইপের মুভি, ইজ দ্য বেস্ট মুভি। আর লাস্টে কথা বলবো সেন্সর বোর্ড নিয়ে। আমি অনেক দিন আগে যখন রায়হান রাফির একটা গল্প আসছিল, মায়া সম্ভবত নাম, বিনজেতে, তখন রায়হান রাফির একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি। সেখানে রাফি ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সেন্সর বোর্ড এখন সেন্সর সার্টিফিকেট হয়েছে, সেটা নিয়ে আপনার মতামত কি? তখন এটা নিয়ে তখনই বলতে পারবো যখন আমরা স্বাধীনভাবে সিনেমা বানাতে পারবো। মাত্র তো হলো, আমাদের সবার দাবি ছিল যে আমাদের মনের ইচ্ছা মতো সিনেমা বানাবো, আমাদের সিনেমা ব্যান্ড হবে না, আমাদের সিনেমাকে বন্ধ করে দিতে হবে না। সামনে যখন আমি অনেক কঠিন কঠিন সাবজেক্ট নিয়ে সিনেমা বানাবো, সেটা যখন সেন্টার সার্টিফিকেশন বোর্ড থেকে পাস হয়ে যাবে, তখন এটা আমরা বুঝতে পারবো। কারণ সামনে আমার প্ল্যান আছে ক্রস ফায়ার নিয়ে আর বিভিন্ন সাবজেক্ট নিয়ে সিনেমা বানানো। তো সেটা যদি ঠিকঠাক মতো আমরা বের করে ফেলতে পারি, তাহলে বুঝবো যে না, এই সার্টিফিকেশন বোর্ডটা আমাদের জন্য দরকার, কারণ আমরা নির্মাতা হিসাবে স্বাধীনভাবে সিনেমা বানাতে চাই। তো তার এই কথাটাই কিন্তু সত্য হলো, কারণ সে যে বলেছে যে সেন্সর আসলে সার্টিফিকেট হলেই হবে না, কারণ সেটা যদি সার্টিফিকেট হয়ে আমাদের ছবি আটকানো হয়, আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, তাহলে লাভ নাই। সেই জিনিসটাই বরবাদে হলো। বরবাদের যেই পরিমাণ সিন কাট হয়েছে, আসলে আমরা জানি যে কোনো ধরনের সিন কাট হয় নাই, আসলে ভুল কথা, সিন রিপ্লেসমেন্ট হয়েছে সব জায়গায়। যে এই সিনটা দেখানো যাবে না, তা শুট করা ছিল, অন্য একটা সিন এখানে রিপ্লেস করে দেওয়া হয়েছে। অনেক সময় হয় না যে আমরা একসাথে একই সিকোয়েন্সের জন্য 5-6টা সিন শুট করি, তো ওটা বাদ দিয়ে যেটা আমাদের ভাল লাগে ওটা রাখি, তো ওইভাবে রিপ্লেসমেন্ট হয়েছে। এবং তাছাড়াও একটা সিন মিসিংও ছিল, যেটা টিজারে আপনারা পেয়েছেন, কিন্তু পুরো মুভিতে ওই সিনটা ছিল না। তো এই জিনিসগুলো না হলে বরবাদ হয়তো আমাদের কাছে আরো আকর্ষণীয়, আরো জমজমাট হতো। আর একটা জিনিস বলি পরিচালকের কথা, মেহেদী হাসান হৃদয় ভাই যখন এই ছবির সাথে চুক্তিবদ্ধ হয়, আমরা জানতে পারি সে একটা শাকিব খানের সাথে ছবি করতেছে, তখন সাকিবিয়ানরাই কিন্তু চেয়েছে সে যাতে ছবি না করে। কেন? কারণ তার কোনো ভালো নাটক নেই, সে কোনো ভালো নাটক বানানোর এক্সপিরিয়েন্স নাই, এর জন্য সবাই চেয়েছে। কিন্তু দিন শেষে দেখেন সেই কিন্তু সবার মন জয় করে নিয়েছেন। তাকে যে ভরসার জায়গাটা দিয়েছিল শাকিব খান, সে সেটা কিন্তু রেখেছে। প্রত্যেকটা মানুষের কাছে এখন অন্যতম নাম মেহেদী হাসান হৃদয় ভাই, এবং সবাই চায় নেক্সট আর একটা প্রজেক্ট আসুক বরবাদের মতন এবং সে পরিচালনা করুক। কারো এরকম ট্যালেন্টেড পরিচালক আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আছে, শুধু বরবাদের প্রযোজকের মতন সাহস নিয়ে তাদেরকে এগিয়ে আসা বাকি, যে যারা ইনভেস্ট করবে। সো সবাই আসুন, বাংলা ছবিতে ইনভেস্ট করুন, বাংলা ছবি এরকম তৈরি হোক। এবার ঈদে যেমন প্রত্যেকটা ছবি চলতিছে, প্রত্যেকটা ছবি হাউসফুল। আমি বরবাদ যখন দেখতে গিয়েছি, তখন বরবাদের পাশে আর যতগুলো ছবি ছিল, জঙ্গলি, দাগি, সব হাউসফুল ছিল। তো এইভাবে হাউসফুল চলুক, এবং স্টিল এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল যাচ্ছে বাংলা ফিল্মের। আমি জানি না, আমি হয়তো 2-3 দিন পরে
জংলি অথবা দাগি দেখতে যাব, তখন টিকিট পাবো কিনা আমি জানি না। তো সবাই আসুন, বাংলা ছবি দেখুন। ভালো না লাগলে বলুন ভালো লাগেনি, ভালো লাগলে বলুন ভালো লাগছে। শুধু এক নায়কের ছবি আপনারা দেখবেন না, সবার ছবি দেখুন। সবাই আমাদের এই ইন্ডাস্ট্রির, আমরা সবাই একসাথে হলেই এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় হবে। কারণ এই ইন্ডাস্ট্রিটা অনেক ছোট, এখানে যদি একজন আরেকজনকে টেনে ধরি তাহলে কেউ আগাবে না। সবাই একসাথে বাংলা ফিল্ম দেখি, বাংলা চলচ্চিত্রকে বাঁচাই। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসছে, কোন ছবি দেখবো তার উপরে ডিপেন্ড করে।